সালটা 1971। সেই সময় তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই কবি কবিতা সম্পর্কে একটি বক্তব্য রেখে বলেছিলেন, আমি প্রবলভাবে বিশ্বাস করি যে মানুষ তার ছায়ার সাথে, আচরণের সাথে, কবিতার সাথে যে আটকে আছে, মানুষের যে সমাজবদ্ধতার চেতনা আর সম্ভব হয়েছে কারণ মানুষের একটা প্রচেষ্টা আছে স্বপ্ন আর বাস্তবকে একসাথে মিলানোর। কবিতা স্বপ্ন আর সেই বাস্তবকে মেলানোর কাজটি করে। তিনি এইভাবে এক সহজ সরল নিরাভরণ বক্তৃতা দিয়েছিলেন। সেই পাবলো নেরুদা সম্পর্কে আমরা কয়েকটি সংক্ষিপ্ত তত্ত্ব জেনে নেব, তারপর মূল কবিতায় প্রবেশ করব। প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা ও অন্যান্য সাহিত্যপ্রেমী সকল শ্রোতা ও দর্শকদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বিশেষ করে যারা নতুন দশম শ্রেণীতে উঠেছ অথবা এই মাসের পরেই ফেব্রুয়ারি মাসে যারা দশম শ্রেণী পরীক্ষায় বসবে, এই দুই ধরনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে আমি আলোচনা করব দশম শ্রেণীর পাঠ্য বইয়ের অন্যতম একটি কবিতা, অসুখী একজন। অসুখী একজন কবিতাটি তোমরা সকলেই জানো। কবিতাটির কবি হলেন বিংশ শতাব্দীর বিখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদা। তিনি কিন্তু শুধুমাত্র কবি ছিলেন না, ছিলেন একজন দক্ষ রাজনীতিবিদ। এই বিখ্যাত চিলিয়ান কবির সম্পূর্ণ নাম ছিল কিন্তু পাবলো নেরুদা নয়, নাম নেফতালি রিকার্দো রেস বাসোয়ালতো, ছদ্মনাম পাবলো নেরুদা। তবে এই পাবলো নেরুদা ছদ্মনাম নেওয়ার পেছনে একটি কাহিনী আছে। সেই কাহিনীটা তোমরা তোমাদের কবিতার শেষের দিকে পাবে। কবি পরিচিতি অংশে দেখবে পাবলো নেরুদার নামটির উৎস সম্পর্কে বলা হয়েছে চেক লেখক জাঁ নেরুদা, এবং পাবলো নামটি সম্ভব উৎস পাবলো পিকাসো। তিনি মানুষের প্রতি ভালোবাসা নিয়ে তিনি কবিতা লিখে গেছেন একের পর এক। তার সেই রচিত গ্রন্থগুলি যদি বলতে হয়, 20টা প্রেমের কবিতা এবং একটি হতাশার গান, যার ইংরেজি নাম 20 Loves Poem and a Song of Despair। এছাড়া অন্যান্য যে কবিতাগুলি ছিল, এ পৃথিবীর বাসভূমি, প্রাণের স্পেন, বিশ্বসঙ্গীত, চিলির পাথর, ক্যাপ্টেনের কবিতা, শীতের বাগিচা, এস্ট্রা ভাগাড়িয়া। কেন এস্ট্রা ভাগাড়িয়া? কারণ আমাদের আলোচ্য আজকের কবিতার নাম অসুখী একজন, কবি পাবলো নেরুদা। সেই নেরুদার লেখা এস্ট্রা ভাগাড়িয়া এখানে রিয়া আছে, রিও হবে, কাব্যগ্রন্থের লা দেসডিসারা কবিতাটি হচ্ছে অসুখী একজন। তবে আমরা বাংলায় পড়ছি তারই দৌলতে, সেই আমাদের বিখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্যের লেখা, যার মা মহাশ্বেতা দেবী, তাদের এক পুত্র নবরণ ভট্টাচার্যের লেখা বিদেশি ফুলের রক্তের ছিটের কাব্যগ্রন্থ থেকে এই অসুখী একজন কবিতাটি নেওয়া হয়েছে। ইংরেজিতে এই কবিতাটি অনুদিত নাম দ্য আনহ্যাপি ওয়ান। দেখো, কবিতার 4-5 লাইন যাওয়ার পরে দেখবে সেখানে লেখা আছে তারপর যুদ্ধ এলো। তবে এই যুদ্ধ কোন যুদ্ধ? এটা একটা প্রশ্ন সকলের মনে থেকে যায়। প্রশ্নটা হালকাভাবে আমি এর উত্তর দিয়ে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে বিশ্বখ্যাত কবি পাবলো নেরুদা, তিনি পেশাসূত্রে পৃথিবীর বিভিন্ন স্থানে গিয়ে নানা মানুষের মুখোমুখি হয়েছিলেন, কারণ তিনি রাজনৈতিকভাবে কিছুটা জড়িত ছিলেন। কবি সাহিত্যকর্মে প্রতিবাদী হয়েছিল প্রেম, স্বদেশ প্রেম ও মানবতা। কবিতায় কবি অতীতের অসুখের কথায় সমকালীন একটি যুদ্ধ কথাকে তুলে ধরলেন। সেটি ছিল গৃহযুদ্ধ, কোথাকার? স্পেনের। কেননা সেই সময় কবি সেইখানে বসবাস করতেন। যুদ্ধের আগে 1934 সালে তিনি কনসাল হিসাবে স্পেনের বার্সেলোনায় গিয়েছিলেন। গৃহযুদ্ধ শুরু হয়েছিল 1936 সাল। এই যুদ্ধটি ছিল মূলত ফ্যাসিবাদী শক্তির সাথে প্রজাতন্ত্রের লড়াই। একদিকে প্রজাতান্ত্রিক দল, অন্যদিকে ফ্যাসিস্ট একনায়ক জেনারেল ফ্রাঙ্কো মধ্যে সংঘাত শুরু হয়। সেই সংঘাত চলেছিল 1939 পর্যন্ত। জাতির শিশু থেকে বাড়িরা সকলে এই যুদ্ধে খুন হয়েছিল নির্মম নৃশংসভাবে।
সেই যুদ্ধ কবিতার মধ্যে তুলে ধরেছেন। দেখো, আমাদের এই পাঠ্য অশোকী একজন কবিতাটি কবি কিন্তু আত্মকথনের আদলে রচনা করেছেন। কেন? কারণ কথকের জবানিতে কবিতাটি শুরু, এবং কথক তার ভালোবাসার জন ও তার প্রিয়তমাকে দুয়ারে প্রত্যাবর্তনের অপেক্ষায় রেখে দূরে, বহু দূরে চলে গিয়েছিলেন। আমি কবিতার লাইন ধরে আলোচনা করছি, তাহলে কবিতাটি প্রত্যেকটি জিনিস তোমরা ভালোভাবে বুঝে নিতে পারবে। এরপরেও যদি বুঝতে না পারো, কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে কোথায় কি অসুবিধা, দরকার হলে আমি সেখানে সেই বিষয়গুলো বলে দেব। বন্ধুদের মাঝে কিন্তু আলোচনাটি শেয়ার করে দেবে, তোমরাও উপকৃত হও, আর সঙ্গে তোমার বন্ধুরাও যেন উপকৃত হয়, আর যারা দাদারা আছে পরীক্ষা দেবে তারাও যেন উপকৃত হয়। চলো শুরু করা যাক। অশোকী একজন, পাবলো নেরুদা বলছে, আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। দেখো, কবি বলছেন যে অশোকী একজন মানুষ কিন্তু দুটি ভাবে অসুস্থ হয়। কিভাবে? একটি তার মানসিক অসুখ, একটি তার দৈহিক অসুস্থতা। মানুষ যখন মনের দিক থেকে অসুস্থতা বা খারাপ বোধ করে, তখন সে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। সাধারণত তারা এই সকল ক্ষেত্রে যারা সাইকোলজিস্ট, সেই সকল চিকিৎসকদের তারা চিকিৎসা করে মনের অশান্তিটাকে দূর করার চেষ্টা করে। যাই হোক, এখানেও কিন্তু একজন অসুখী মেয়ে আছে, যে তার প্রিয়তমাকে দূর দূরান্তে চলে যাওয়ার জন্য বিদায় জানানোর পর অপেক্ষায় বসে থাকে, কিন্তু সে আর ফিরে আসে না। তখন তার এক অসুখী এই রোগ তার মনের মধ্যে বাসা বাঁধে, আস্তে আস্তে তার দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। সেই অসুখী একজন হলো কবির এখানে তার প্রিয়তমা। তাই কবি বলছেন, আমি তাকে ছেড়ে দিলাম, অর্থাৎ কবি তার প্রিয়তমাকে ছেড়ে দিলেন মানে, কারণ কবি তার প্রিয় বাড়িটায় তার প্রিয়তমাকে রেখে কবি দূর উদ্দেশ্যে পাড়ি দিলেন। তাই তাকে রেখে তিনি চলে গেলেন। কিভাবে রেখে গেলেন? অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। যখন অতিথিরা বিদায় নেয়, আমরা হয়তো পথ পর্যন্ত এগিয়ে দিয়ে থাকি, নয়তোবা অন্তত দরজা পর্যন্ত দাঁড়িয়ে থেকে আমরা দূরে হাতছানি দিতে দিতে বিদায় জানাই। তেমনই ভাবে অপেক্ষার দাঁড় করিয়ে রেখে কবি চলে গেলেন দূর থেকে দূরে। কেন ডর? কারণ কবি যেখানে যাচ্ছেন সেটা বহু দূর, কে বুঝিয়েছেন, কিন্তু কোথায় যাচ্ছেন সে জানতো না। আমি আর কখনো ফিরে আসবো না, অর্থাৎ কবির প্রিয়তমা জানতো না যে তার প্রিয়তম আর কখনো ফিরে আসবো না। সে জানতো তার প্রিয়তম আবার কর্তব্যের আহ্বানে যে দূর পাড়ি দিচ্ছে, সেখান থেকে তার দায়িত্ব পালন করে আবার ফিরে আসবে। কিন্তু আর যে ফিরে আসা হবে না, এ কথাটা শুধু কবিই জানতেন। এরপর যে 4টি লাইন বলা হয়েছে, সেই 4টি লাইনের মধ্যে এই জায়গায় আলোচনা করা হয়েছে সময়ের একটা বহমানতা, যে সময় কারোর জন্য থেমে থাকে না। কোনো একটা বিচ্ছেদ বিয়োগের মধ্য থেকেও সময় যেভাবে চলে পূর্বে, সেভাবেই সে স্বাভাবিকভাবেই চলে। দেখো, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা কুকুর চলে গেল, কুকুর যাক, ছাগল যাক, গরু যাক, সেটা ফ্যাক্টর নয়, সেখান থেকে একটা কুকুর চলে গেল। মানে ওখানে একটা কুকুর ছিল, সে যার কাজে যার ব্যস্ত থাকার কথা, সে সেইভাবেই ব্যস্ততা ভাবেই সে চলে গেল। পাশ দিয়ে হেঁটে গেল গির্জার এক নান। নান কিন্তু স্ত্রীলিঙ্গ বিষয়ক শব্দ। নান কথার অর্থ হচ্ছে সন্ন্যাসিনী। খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষদের ক্ষেত্রে হচ্ছে প্রধান, খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষের ক্ষেত্রে বিশেষ ধর্মীয় প্রতিষ্ঠান গির্জা। সেই গির্জার একজন নান সেখান থেকে হেঁটে গেল, স্বাভাবিক হয়ে আসছে। এরপর একটা বছর, একটা সপ্তাহ, আর একটা বছর কেটে গেল। আস্তে আস্তে সময় বাড়ছে। এরপর প্রাকৃতিকভাবে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। দেখো, কবিতার শুরুতেই আমি বলেছি কবি এগুলো কিন্তু সরাসরি উপস্থিত নেই। কবি হয়তো যে দূর থেকে দূরে গিয়েছেন, সেখান থেকে তার কবি এই ভাবনা, কবি হয়তো মারা গিয়েছেন। কবি সেই মারা যাওয়ার পরে বা আত্মকথনের ভঙ্গিতে কবি মনে হয়েছে, আমি এভাবে এসেছিলাম, আমার প্রিয়তমা এভাবে দাঁড়িয়েছিল, আমার পায়ে যে বাড়িতে একটা ছাপ ছিল, যে পদচিহ্ন, সেটা বৃষ্টির কারণে হয়তো ধুয়ে গেছে। তাই সেগুলো যেন কবি সেগুলো মনের মধ্যে একটা ছবি আঁকছে, সেই ছবির মধ্যে এগুলো যেন প্রস্ফুটিত হয়ে উঠছে। তাই বলছেন, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়।
বৃষ্টি এলো, কবির পায়ের শেষ স্মারক চিহ্ন স্মৃতিচিহ্নটি ধুয়ে দিয়ে গেল। এমনকি যে পথ দিয়ে কবির আনাগোনা হতো সেই পথ দিয়ে আর কবি ফিরে আসেননি। বহুদিন হয়ে যাওয়ার কারণে সেখানে সেই ফাঁকা জায়গাটা ঘাসে পরিপূর্ণ হয়ে গিয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, ভিডিওটি দীর্ঘ হলেও তোমাদের কাজে লাগবেই, এটুকু বলতে পারি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আমি আজকে আলোচনা করব পাবলো নেরুদার সম্পর্কে, অর্থাৎ কবি পরিচিতি, এই কবিতার প্রেক্ষাপট, তার উৎস, বাংলা অনুবাদও, কবিতার লাইন ধরে ব্যাখ্যা। পরে বলছে আর একটার পর একটা, কি আর একটার পর একটা বছর, মানে সময় অতিক্রান্ত হচ্ছে। সেটা কিসের মতো? পাথরের মতো। সেই পাথরের মতো, পরপর পাথরের মতো, মানে একটার পর একটা পরপর পাথর যখন বোঝা মানুষ মাথায় নেয় তখন তার ওয়েটটা আস্তে আস্তে বাড়তে থাকে। তাই সেরকম ভাবে এই বছরগুলো ওই প্রিয়তমার কাছে প্রিয়তমের ফিরে আসার যে অপেক্ষার দীর্ঘ সময়ের কারণে অত্যন্ত ভারী আর কঠিন হয়ে উঠেছে। একটি পাথর নয়, এরকম পরপর অনেকগুলো পাথর। যে পাথরগুলোকে পাথর তুলনা করা হচ্ছে বছরগুলোকে, সেই বছরগুলো কবি প্রিয়তমার মাথার উপরে নেমে এসেছিল। এত কিছুর পর সেই যুদ্ধ উপস্থিত হলো। কবিতার শুরুতেই আমি একটি যুদ্ধের কথা বলেছি, স্পেনের যে গৃহযুদ্ধ। একদিকে প্রজাতন্ত্র, অন্যদিকে রাজতন্ত্র। রাজতন্ত্র জেনারেল ফ্রাঙ্কো কিভাবে স্পেনের ক্ষমতায় বসেছিল, সেখানকে কত মানুষ মারা গিয়েছিল, প্রায় 1 লক্ষাধিক মানুষ, সাধারণ মানুষ খুন হয়ে গিয়েছিল। সেখানে নিরাপদ মানুষেরা রেহাই পায়নি। তো সেই যুদ্ধটা সাধারণ যুদ্ধ নয়, সে যুদ্ধ হয়েছে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। আগ্নেয় পাহাড় কি, মানে অভ্যন্তরে যে উত্তপ্ত গলিত ম্যাগমা যখন কোনো আগ্নেয়গিরি বা পর্বতের কোনো ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে, তখন সেই পর্বত হয় আগ্নেয় পর্বত। আর সেই আগ্নেয় পাহাড় মতো যেন এখান থেকে বেরিয়ে আসছে লাভা না, রক্ত। সেই রক্তে মিশে আছে শিশু, যুবা, বয়স্ক সকল মানুষ। যেই ভয়ঙ্কর যুদ্ধের নির্মম হত্যালীলায় অমানবিকভাবে যেভাবে নিরপরাধ শিশু এবং বাড়ির সকলকে খুন করা হয়েছিল। এখানে বাড়িরা বলতে দুটি জিনিসকে বোঝানো হয়েছে। বাড়িরা বলতে বাড়ির সমস্ত সদস্য, দ্বিতীয়ত বাড়িরা বলতে বাড়ির অন্যান্য যেগুলো নির্জীব বস্তু, সেগুলোকে একটা প্রাণ সঞ্চার ঘটিয়ে কবি সার্বিকভাবে বা সামগ্রিকভাবে বাড়িরা বুঝিয়েছে। আর শিশুদেরকে আলাদাভাবে বুঝিয়েছে যে তারা নিরপরাধ, পৃথিবীটাকে তারা ভালো করে দেখেনি, পৃথিবীর এখনো পরিশিষ্ট বা নিজের দেশ বা নিজের মাতৃভূমি বা ঘরটাকে ভালোভাবে চিনতে পারেনি, অথচ তারাও এই হত্যালীলার শিকার হয়েছে। এই হত্যালীলা, যুদ্ধের স্বাভাবিক মৃত্যুটা সাধারণ মৃত্যু, কিন্তু এই যুদ্ধ স্বার্থের লড়াইয়ের যুদ্ধ। এই যুদ্ধ পুঁজিবাদী সাম্রাজ্যবাদী শক্তির ক্ষমতা দখলের যুদ্ধ, নিজের স্বার্থকে গুছিয়ে নেওয়ার যুদ্ধ। যে যুদ্ধের কথা এই সাধারণ মানুষের কথা তারা ভাবে না, সেখানে নিরপরাধ শিশুর কথা তো ভাবেই না। তাই সকলকে মারা হয় যখন নিজেদের স্বার্থের জন্য অনিয়মে, অর্থাৎ যারা কিছুই জানে না, বোঝে না, তাদেরকে এরকম নিয়মের বাইরে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য মারাকে কবি একটা জঘন্য রূপ দেখানোর জন্য তিনি বলেছেন খুন হলো। সেই মেয়েটির মৃত্যু হলো না। সেই মেয়েটি কোন মেয়েটি? এটা কিন্তু অনেক পরীক্ষায় বারবার আসে, অনেক বছর এরকম ঘুরে ঘুরে এসছে। কখনো 1-এ, কখনো তোমার 3-এর 1 নম্বরে, কখনো 5-এর 1 নম্বরে। সেই মেয়েটি কোন মেয়েটি? সেই মেয়েটি বলতে বলবা যে অশোক একজন কবিতার কবি পাবলো নেরুদার প্রিয়তমা, সেই অপেক্ষারত মেয়েটি। সেই মেয়েটির মৃত্যু হলো না কেন? আরে এই যুদ্ধে সবাই মারা গেছে, হয়তো সেই মেয়েটি মরে গেছে, কিন্তু কবির মনে হচ্ছে সেই মেয়েটির মৃত্যু হলো না। কারণ সেই মেয়েটির মৃত্যু হবে কি, সেই মেয়েটির বুকে আছে এক মৃত্যুহীন ভালোবাসার বাস। তাই সেই মেয়েটিকে কখনোই মৃত্যু স্পর্শ করতে পারেনি। এরপর এই যুদ্ধের যে দীর্ঘায়িত অবস্থা, বিস্তৃতি, তা সমস্ত সমতলে ধরে যায় আগুন। আর এই আগুন ধরে যাওয়ার কারণে শান্ত হলো দেবতারা, যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তাহলে সমস্ত সমতলে সেই ধরে গেল আগুন। সমস্ত সমতল বলতে সমস্ত সমতল কেন? কারণ সমতলে মানুষের বসবাস বেশি। আর এই রক্তক্ষয়ী সংগ্রামে তাদের কাছে হচ্ছে টোপ হলো এই বারুদ, যে রত্ন পাহাড়ের মতো যুদ্ধের আগুন হয়ে উঠবে সারাই সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষের উপরে এরকম সমস্ত সমতলে আগুন ধরে যাওয়ার কারণে দেবালয় এড়ায় না। কথায় আছে না, নগর পুড়িলে কি দেবালয় এড়ায়? সত্যিই তো তাই। কিন্তু শান্ত হলুদ কেন বলা হলো? শান্ত বলার কারণ হচ্ছে, যদি আমরা কখনো নির্জীব বলি তাহলে তার মধ্যে প্রাণ বা চঞ্চলতা থাকে না। যেহেতু দেবতারা পাথরের তৈরি মূর্তি,
তাই সাগরকে শান্ত। আরেকটি শান্ত বলার কারণ হচ্ছে যে যখন মানুষ স্বপ্ন দেখেছিল বিপদে হবে সহায়, যখন চারিদিকে মানুষ বিপদের সম্মুখীন, তখন তাদের কেউ নেই সহায়, তারা নিশ্চুপ হয়ে আছে, শান্ত। একটা ব্যঙ্গাত্মক ভাবে বা বিদ্রুপাত্মক। আর একটা হলুদ হলুদ দেখবে মানুষের সাধারণত শরীরে জন্ডিস হলে শরীরের বর্ণ হলুদ হয়ে আসে, অথবা শরীর রক্তশূন্য অবস্থা হলে হলুদ বর্ণ ধারণ করে। এই পাথরের মূর্তির মধ্যে সেই রক্তটা নেই, রক্তের বহবনাটা নেই। রক্তে আরেক নাম, যেমন জলে আরেক নাম জীবন। রক্ত তো একটা আছে না, রক্তদান, জীবনদান। তাদের মধ্যে সেই রক্তহীনতা, নিষ্ক্রিয়তা, জীর্ণতা, এগুলিকে বোঝানোর জন্য কবি শান্ত হলুদ কথা ব্যবহার করেছে। যারা একদিন, দুদিন, 3 দিন নয়, হাজার বছর, মানে বহু 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 বছর ধরে তারা ধ্যানে ডুবেছিল। তারা নিজেদের সেই ধ্যানে ডুবে থাকার কারণে তারা এখন উল্টে পড়েছে। তাদের আফসোস, যারা স্বপ্ন দেখেছিল তাদের স্বপ্ন পূরণ করতে পারেনি নয়, তাদের আফসোস তারা নিজেরা স্বপ্ন দেখতে পারেনি। এরপর কবি বলছেন তার বাড়ির কথা। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, চলে গেল আগুনে। কবি যখন বাড়িতে ছিলেন, কবি আত্মকথনের ভঙ্গিতে ভাবছেন সেই বাড়িটা তার মিষ্টি বাড়ি ছিল। তা সকলের কাছে কুড়ে হোক, পাকা হোক, চালা হোক, যাই হোক, যার বাড়ি তার নিজের বাড়ি। এই বাবুই পাখি বলেছিল না, নিজ হাতে করা মোর কাঁচা ঘর খাসা, তেমনই ভাবে নিজের বাড়ি সকলের কাছে আপন বাড়ি। সেই বারান্দা, অর্থাৎ কবি যে বারান্দায় ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলেন। ঝুলন্ত বিছানাকে ধরে নাও দোলনার মতো, অনেকটা ওপরের হ্যাঙ্গার দিয়ে ঝুলিয়ে রেখে একটা দড়ির মাধ্যমে যে দোলনা, এইটাই তিনি ঘুমিয়েছিলেন। আসলে কবি ঘুমিয়েছিলেন, তার শৈশব সেখানে কেটেছে। তাছাড়া আরেকটা ঘুমিয়েছিলেন, তিনি সেখানে ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলেন, মানে এক আরামে ছিলেন। তার মিষ্টি বাড়ি যতই হোক, খারাপ হোক না কেন, সেখানে তার একটা আরাম, আনন্দ, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, কত কিছু জড়িয়েছিল। সেই গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, করতল মানে হাত, আর তল মানে তলা, মানে আমাদের হাতের 5টা আঙুল যদি আমরা ছড়িয়ে ধরি যেরকম হয়, এমনই এক ধরনের গাছের পাতা। সেই পাতাটা ওরকম 5 ভাগে বিভক্ত। চিমনি, চিমনি মানে ধোয়া বেরোয়া। তোমাদের রান্নাঘরে দেখবে সাধারণত কাঠের জ্বালানি রান্না করা হয়, তার সামনে ধোয়া বেরোনোর জন্য পাইপ লাইনের ব্যবস্থা থাকে, ওরকম একটা চিমনি। প্রাচীন জল তরঙ্গ, জল তরঙ্গ বলবো একটা বাদ্যযন্ত্র। কেমন জল তরঙ্গ হচ্ছে, আমরা একটা কাঁচের জিনিসে বিভিন্ন মাপে যদি জল রাখি, তাহলে তাদের মধ্যে একটা বায়ুশূন্য ভাব থাকে। ফাঁকা জায়গাটা হলো বায়ুপূর্ণ অবস্থা। সেই বায়ুপূর্ণ অবস্থা, যদি বেশি জল থাকে বায়ুপূর্ণ অবস্থা কম, কম জলে বায়ুপূর্ণ অবস্থা বেশি। এক্ষেত্রে তার উপর দিয়ে যদি কোনো একটা কাঠি চালনা করা হয়, তাহলে আড়াআড়িভাবে বা ওপরে ঠোকা দিয়ে, তাহলে তার একটা আওয়াজের পার্থক্য বোঝা যায়। তা সেতে জলে একটা তরঙ্গ ওঠে, সেই নামে ধরে নাও জল তরঙ্গ। সব চূর্ণ হয়ে গেল, চলে গেল আগুনে, সব চূর্ণ বিচূর্ণ, টুকরো টুকরোয় পরিণত হলো। অর্থাৎ যা ছিল অখণ্ড, যা ছিল ভালোবাসার স্মৃতিচিহ্ন, যা ছিল স্নেহ ভালোবাসার মায়াবন্ধনে আবদ্ধ, সব কিছু চূর্ণ হয়ে গেল, সব কিছু চলে গেল আগুনে, পুড়ে ছারখার হয়ে গেল। এই যুদ্ধের আগুনের লেলিহান শিখার কেউ রেহাই পেল না, তাই সমস্তটাই চূর্ণ হয়ে গেল। তারপরে কবি বলছেন, আচ্ছা বন্ধুরা, আলোচনাগুলো কেমন লাগছে? আলোচনাটা ভালো লাগলে অবশ্যই আরেকবার অনুরোধ করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, সকলেই যাতে উপকৃত হয়। আর তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট বা লাইক করে জানাবে। তোমাদের ভালো লাগা আমাকে কিন্তু বেশ অনুপ্রাণিত করে তোলে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশন আইকন যেটা আছে বেল, ওটা অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও, তোমাদের সুবিধা হয়। চলো, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ, কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। যেখানে শহর ছিল সেখানে কি রইল? মানে শহর যখন ছিল তখন নানা রঙে বৈচিত্র্যের পরিপূর্ণ ছিল। সেই শহর রং নিয়েছে ধূসর, কারণ সব আগুনে পুড়ে একই বর্ণে ধারণ হয়েছে। আর অখণ্ড নেই, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। লোহাগুলো দোমড়ানো অবস্থায় আছে। পাথর, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, মানে পাথর আর অখণ্ড নেই, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। মানুষের অনেক মানুষ মারা গেছে, তার হাত আছে একদিকে, পা আছে আর একদিকে, মাথা তো আর একদিকে, মানে মানুষ আর অখণ্ড আকার নেই, তার খণ্ডিত খণ্ডিত হয়ে গেছে। তা দেখা ভয়ঙ্কর, সব বিভৎস মাথা। মাথায় হয়তো কোথাও গর্ত, কোথাও মাথার চিড়ে দুভাগ হয়ে গেছে, চোখ উপড়ে গিয়েছে, খুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, সব একটা বিধ্বংস রূপ। কল্পনা করো, রক্তের একটা কালো দাগ, রক্তের দাগ কালো,
রক্তের রং তো লাল, কালো কেন? কারণ যখন রক্ত আলো বাতাসের সংস্পর্শে আসে একসময় রক্ত শুকিয়ে গেলে তা কালো বর্ণ ধারণ করে। আর যেহেতু যুদ্ধের আগুনে পুড়ে গিয়েছে রক্ত, তা তো কালো বর্ণই হবে। তারপরে বলছে শেষ একটা লাইন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। আগের শিশুবাড়িরা খুন হওয়ার পরেও মেয়েটির মৃত্যু হয়নি। এত কিছু সব শেষ হয়ে যাওয়ার পরেও, সব শেষের হয়ে যাওয়ার পরেও পাথরে ফুল ফুটার মতো তার মেয়েটি জীবন্ত। সেই মেয়েটি জীবন্ত কারণ তার বুকে আছে মৃত্যুহীন ভালোবাসার বাসস্থান। যে ভালোবাসা অনন্ত, অবিচার, চিরন্তন, সেই ভালোবাসার বুকে নিয়ে প্রিয়তমার অপেক্ষায় আছে বলেই হয়তো সেই মেয়েটির মৃত্যু হয়নি। আসলে কবির এই যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীর সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে একটা যুদ্ধ বিরোধী বিশ্ব শান্তির বার্তা প্রতিষ্ঠা করার জন্য সমস্ত ধ্বংস হয়ে যাওয়ার মাঝে ভালোবাসার পতাকাকে তুলে ধরতে চেয়েছে। সেই ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে কবির সেই প্রিয়তমা, সেই অসুখী একজন, যেখানে বিশ্ব শান্তির বার্তা দেওয়ার কথা বলেছে, বিশ্ব মানবতার কথা বলেছে। কারণ আমরা জানি কবি তো সমাজবদ্ধ জীব, সমাজের কল্যাণেই তার লেখালেখি। যাই হোক, এই হলো আমাদের অসুখী একজন কবিতার সম্পূর্ণ আলোচনা। পরবর্তী ভিডিওতে আমি আরো বেঁধে বেঁধে তাকে আলোচনা করব। अच्छी बात बोली, आपको अच्छी लगी तो ऐसे थोड़ा मार दीजिए हाथ, आप थोड़ा सा मार दीजिए। ठीक 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 की ना? ठीक ठीक ठीक।